প্রথমে বলি, তোমরা যখন জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে ঢুকবে, জম্মু স্টেশনের কাছাকাছি তোমরা কোথায় থাকতে পারো? ভগবতী নগর হচ্ছে মেনলি যাত্রীদের জন্য বাসের টিকিটের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা RFID কার্ড কোথা থেকে পাবে? তোমাদের যদি আধার কার্ড লক থাকে, ট্যাক্সি ফেয়ার মানে শেয়ার প্লাস রিজার্ভেশন একটা ব্যারিকেডে আমার খুব ভয় লেগেছে। আমার মতে কেন তোমাদের শেয়ারে বা রিজার্ভে যাওয়া উচিত না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 2 জুলাই আর এখন সময় রাত্রির 8:18। আমি এখন রয়েছি শ্রীনগরে। আমি আজকে সকালেই জম্মু তাওয়ি স্টেশন থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি ধরে এসে পৌঁছলাম শ্রীনগরে। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এই যে আপডেট, মানে অমরনাথ যাত্রায় তোমরা কিভাবে আসবে, নতুন সিম কার্ড এখানে কিভাবে নেবে, প্লাস তোমরা RFID কার্ড কোথা থেকে নেবে, তোমরা অন স্পট রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোথা থেকে করবে, গাড়ি ভাড়া মোটামুটি কেরাম আছে, মানে রিজার্ভ করলে শেয়ার গাড়িতে কেরাম আছে, তোমাদেরকে কনভয়ের টাইমিং প্লাস কনভয়ের জন্য যে কী কী অসুবিধা হতে পারে, বা এই বছর স্পেসিফিক্যালি সিকিউরিটি বেড়ে যাওয়ার কারণে কী কী অসুবিধা হচ্ছে বা হতে পারে, সেগুলো তোমাদেরকে বলবো। সব থেকে প্রথমে বলি, তোমরা যখন জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে ঢুকবে, তখন অল ওভার ইন্ডিয়ায় জম্মু কাশ্মীর বাদ দিয়ে যে কোনো জায়গাকার প্রিপেড সিম কাজ করা বন্ধ করে দেবে। অতএব তোমাদের প্রথম কাজ হবে একটা সিম কার্ড নেওয়া, যাতে তোমরা বাড়ির লোকের সাথে কথা বলতে পারো, বা এখানে কোনো গাড়ি বা কোনো জায়গায় যদি যেতে চাও হোটেলের সাথে তোমরা ফোন করে কথা বলতে পারো। সিম নেওয়ার জন্য এখানে মেজরলি দুটো প্রোভাইডার আছে, জিও আর তার সাথে এয়ারটেল। তোমরা গভর্নমেন্ট যে ক্যাম্পগুলো আছে সেখানে হয়তো BSNL পাবে, তবে মোস্টলি এয়ারটেল আর জিও। এবার এয়ারটেল আর জিওর যে প্ল্যানগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো টাইপের প্ল্যান আছে। প্রথম যে প্ল্যান আছে দেখবে, একটা 1.5 GB, একটা 2 GB। ওটা হচ্ছে 28 দিনের ভ্যালিডিটি, ওটাকে বলে ট্যুরিস্ট সিম। মানে তোমরা জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আধার কার্ড দিয়ে ওই সিমটা নেবে, নেওয়ার পর মোটামুটি 28 দিন চলবে, তারপরে ওই সিমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে প্রি পোস্ট সিম, মানে ওই সিমটা তোমরা অল ওভার ইন্ডিয়াতে ইউজ করতে পারো, বা তোমরা চাইলে পার্মানেন্টলি ওই নাম্বারটা নিজে ইউজ করতে পারো। ওটা ট্যুরিস্ট সিম না, ওটা একদম নর্মাল সিম। এবার 2 GB যে প্ল্যানটা আছে, তোমাদের যদি 5G হ্যান্ডসেট থাকে তাহলে তোমরা আনলিমিটেড ডেটা পাবে, আর তোমাদের যদি 4G হ্যান্ডসেট থাকে তাহলে পার ডে 2 GB করে পাবে। এছাড়া 1.5 GB যেমন প্ল্যান আছে সেটা 4Gতেই পাবে তোমরা। এদিকে স্টেশনে এক্সিট আর এদিকে বুকিং কাউন্টার, তার এখানেই সিম। এবার তোমাদেরকে বলি জম্মু স্টেশনের কাছাকাছি তোমরা কোথায় থাকতে পারো। প্রথমত হচ্ছে জম্মু স্টেশনে 1 নম্বর কাউন্টারে ওখানে ওয়েটিং রুম রয়েছে, তোমরা চাইলে ওখানে থাকতে পারো। বাইরে লি রয় হোটেল রয়েছে, তোমরা দেখবে দীঘাতেও স্টেশনের বাইরে লি রয় হোটেল রয়েছে, হরিদ্বারেও রয়েছে লি রয় হোটেল, ওরকম ওখানেও রয়েছে। একটু প্রিমিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো সার্ভিস। যদি আমি থাকিনি, আমাদের ট্রেনেই একজনের সাথে আলাপ হয়েছে, সেই লি রয়তে প্রচুরবার থেকেছে, সেই থেকেই তোমাদেরকে আমি বলছি। ভাড়াটা একটু বেশি। আদারওয়াইজ লি রয়ের ঠিক নিচেই বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরে বলতে পারো, ওখানে ডরমিটারি আর রুম পাওয়া যায়। এখানে স্টেশনের বুকিং কাউন্টারের ঠিক এই পাশেই এখানে ডরমিটারি প্লাস এখানে রুমের ব্যবস্থা রয়েছে, ক্লক রুমও রয়েছে। রুম নিলে 1200 থেকে 1300 টাকা, মোটামুটি 2-3 জন থাকতে পারবে। আর বেড নিলে 400 টাকা করে পার হেড। ছোটো করে তোমাদেরকে ভগবতী নগর নিয়ে বলে দিই। এই নামটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবে। ড্রাইভার দাদা আমাদেরকে যা দেখালো, একটা বিশাল বড় স্টেডিয়াম, ওটাকেই ভগবতী নগর বেস ক্যাম্প বলা হচ্ছে। ওখানে বিভিন্ন সেকশন আছে, ফ্রিতে যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা আছে, ভান্ডারার ব্যবস্থা নাকি করা হয়। আমি ওখানে এখনও যাইনি, ফেরবার সময় ওখানে আমার যাওয়ার ইচ্ছে আছে। ওখান থেকে তোমরা কনভয়ের জন্য বাসের টিকিট পাবে। বাসের টিকিটের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ওখানে গিয়ে অন স্পট বুক করতে পারো, কারণ বাসের টিকিট অনলাইন বুকিং হয় না। এছাড়াও ওখানে লকার রয়েছে, তোমরা যদি বড় ব্যাগ রেখে যেতে চাও তাহলে ভগবতী নগরে রাখতে পারবে। তোমরা পুরো যাত্রা করে এসে বাড়ি ফেরবার সময় আবার জম্মু থেকে ব্যাগটা নিয়ে ফিরতে পারো। এবার তোমাদেরকে যাতে বলতে পারি সেই জন্য আমি ওখানে একটা অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, জম্মু তাওয়ি স্টেশন থেকে ভগবতীনগর বেস ক্যাম্পে অটো ভাড়া কত। বললো 300 টাকা মতো ভাড়া পড়ে, 3 থেকে 4 জন অটোতে উঠতে পারে। ওনার কথা অনুযায়ী শেয়ারিং অটো নাকি চলে না। এবার হতে পারে যে রাত্রির বলে হয়তো শেয়ারিং অটোটা পাওয়া যায়নি, দিনের বেলা হয়তো পাওয়া যাবে। আর ডিস্টেন্স যদি বলি, জম্মু তাওয়ি স্টেশন থেকে ভগবতীনগর বেস ক্যাম্প অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 6.5 কিলোমিটার মতো দূরে। এবার নেক্সট যে কাজ সেটা হচ্ছে RFID কার্ড কালেকশন। RFID কার্ড তোমরা কখন কালেক্ট করতে পারবে? যখন তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে তোমরা ধরো অফলাইনে ব্যাঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছো, বা অনলাইনে CSC ফর্ম আপলোড করে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, তোমরা তখন RFID কাউন্টার থেকে RFID কার্ড সংগ্রহ করতে পারো। যেমন এটা হচ্ছে আমার RFID কার্ড।
আমার কালেক্ট করা হয়ে গেছে। আমি কোথা থেকে করেছি সেটাও তোমাদেরকে বলবো। জম্মু তাওয়ি রেলওয়ে স্টেশনে একদম গায়ে একটা কাউন্টার করা হয়েছে, তোমরা ওখান থেকে RFID কার্ড সংগ্রহ করতে পারো। এছাড়াও যেগুলো পপুলার আছে সেগুলো তোমাদেরকে আমি বলছি, ভগবতীনগর বেস ক্যাম্প, বৈষ্ণবী ধাম, এরপরে শ্রীনগরে যদি বলি তাহলে পান্থচক থেকে পাবে। এছাড়াও তোমরা বালতালের বেস ক্যাম্প থেকে বা পেহেলগাঁও ক্লাব থেকে তোমরা পাবে। এবার যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছে তাদের ক্ষেত্রে CSC ফর্ম আপলোড করতে হয়েছে, সেই CSC ফর্মে অরিজিনাল লাগবে, প্লাস আধার কার্ড লাগবে। ওখানে কাউন্টারে মেডিকেল ফর্মটা জমা নেওয়া হবে অরিজিনালটা, তার সাথে আধার কার্ডের বায়োমেট্রিক চেক করা হবে। এবার এখানে একটা কথা বলি, তোমরা সিম নাও বা তোমরা এখানে এসে KYC করো, তোমাদের যদি আধার কার্ড লক থাকে তাহলে তোমাদের OTP আসবে। এবার OTPটা যদি কোনো প্রিপেড নাম্বারে আসে, যে নাম্বারটা তোমাদের ধরো কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে নেওয়া, জম্মু অ্যান্ড কাশ্মীরের বাইরে, তাহলে সেক্ষেত্রে OTPটা তোমরা পাবে না, তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। সেক্ষেত্রে হয়তো মেলে এলো, তোমরা অন্য কারোর থেকে ওয়াইফাইতে বা ডেটা নিয়ে ইউজ করে মেল থেকে তোমরা শেয়ার করলে সেটা হতে পারে একটা অপশান। আদারওয়াইজ তোমরা আধার কার্ড আনলক করে আসতে পারো, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট চেক হবে, তোমাদের কোনো OTPর দরকার পড়বে না। অন স্পট রেজিস্ট্রেশনের জন্য তোমাদের দু রকম অপশান আছে। এক, কিছু মানুষ মেডিকেল করে নিয়ে আসছে, মানে প্রেসক্রাইব যে মেডিকেলের যে ফর্ম আছে সেটাকে ফিল আপ করে যে রিপোর্ট দরকার সেগুলো সব করে OPDর প্রেসক্রিপশান নিয়ে সব রেডি করে এখানে নিয়ে আসছে। এখানে আসার পর রেজিস্ট্রেশনে অফলাইন একটা ফর্ম নিতে হচ্ছে কাউন্টার থেকে, বা তোমরা চাইলে প্রিন্ট আউট করে আনতে পারো, সেটাকে ফিল আপ করে মেডিকেল ফর্ম সমেত ওখানে কাউন্টারে জমা দিতে হবে। তারপরে তোমাদের জমা দেওয়া হয়ে গেলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা গিয়ে পারমিট পাবে, তারপরে গিয়ে তোমরা RFID পাবে। ইন জেনারেল এই পুরো প্রসেসটা করতে তোমাদের লাগবে 2 থেকে 3 দিন ইন জেনারেল, কারণ ভিড় যেহেতু প্রচুর হয়, প্রচুর মানুষ এখানে প্রথমের দিকে আসতে চান, তার জন্য। তোমরা যদি মেডিকেলও না করে নিয়ে আসো, এখানে মেডিকেলেরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আরও 1 থেকে 2 দিন বেড়ে যাবে। তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে, তোমরা যদি পসিবল হয় কলকাতা থেকে অফলাইন রেজিস্ট্রেশন করে নিয়ে এসো বা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে এসো, তোমাদের সময় বাঁচবে। অফলাইন করলে মোটামুটি ধরো 5 থেকে 10 মিনিট টাইম লাগবে RFID কার্ড পেতে। যদি অনলাইনে করে আসো তাহলে মোটামুটি ধরে নাও আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগতে পারে, কারণ কাউন্টারে কতটা ভিড় আছে, KYC হচ্ছে কিনা, ইন্টারনেটে কোনো প্রবলেম আছে কিনা তার উপর ডিপেন্ড করে। আর যদি ফুল রেজিস্ট্রেশন এখানে করো তাহলে তো প্রচুর টাইম লাগবে। ইনফ্যাক্ট আজকে শ্রীনগর আসার সময় অনেক মানুষের সাথে কথা হলো, তারা গত 3 দিন ধরে জম্মুতে চেষ্টা করছেন অফলাইনে রেজিস্ট্রেশন করতে, মানে মেডিকেল করা আছে, রেজিস্ট্রেশনটা শুধু করবেন, হয়নি। ওনারা এবার পেহেলগাঁও যাচ্ছেন। পেহেলগাঁওতে তোমরা যখন RFID কার্ড নেবে তখন অতি অবশ্যই ওখানে একটা জায়গা আছে, ট্যাপ করে তোমরা অন স্ক্রিন ডিটেলস দেখতে পারো যে তোমাদের ওই RFID কার্ডের সাথে তোমাদেরই ডিটেলস ট্যাগ আছে কিনা। তোমাদের ছবি চলে আসবে, নাম, এজ, ওগুলো সব চলে আসবে। কারণ আমার নিজের চোখের সামনে দুজনে এমন হয়েছে, তাদের অন্য কারো ডিটেলসের সাথে RFID ম্যাপ হয়ে গেছে। মানে ধরো আমার যে RFID কার্ড সেটা আমার পাশে অন্য একজন পেয়ে গেছে। এবার সেই ভুল RFID কার্ড নিয়ে যদি আমরা মানে যাত্রার জন্য চন্দনবাড়ি বলো বা বালতাল বেস ক্যাম্প থেকে এন্ট্রি করতে যেতাম, তখন কিন্তু আমরা ঢুকতে পারতাম না, কারণ আমার কার্ড মারছে, সেখানে হয়তো কোনো মহিলার ছবি বা ডিটেলস আসছে, সেটা প্রবলেম। এবার তোমাদেরকে বলি ট্যাক্সি ফেয়ার মানে শেয়ার প্লাস রিজার্ভেশনে। এই অমরনাথ যাত্রা বা বাবা বরফানির উদ্দেশ্যে আমরা যে যাত্রা করব সেটা দুটো জায়গা থেকে শুরু হয়, একটা পেহেলগাঁও, একটা বালতাল। সেই অনুযায়ী তোমরা তোমাদের জার্নি শুরু করবার জন্য জম্মু স্টেশন থেকে নয় তোমরা যাবে পেহেলগাঁও ডিরেক্ট, নয় তোমরা যাবে বালতাল ডিরেক্ট। এবার বালতালে আমি গাড়ি জিজ্ঞাসা করছিলাম, বললো বালতালে ডাইরেক্ট গাড়ি পাওয়া যাবে না। পেহেলগাঁওয়ের জন্য বললো মোটামুটি 1000, 1200, 1500 টাকা, ডিপেন্ড করছে গাড়ির সিটের ওপরে। সামনের সিট হলে বেশি ভাড়া, পেছনের সিটে ভাড়া কম, চাহিদার ওপর। মানে ধরো একটা কি দুটো গাড়ি রয়েছে, 15-20 জন চলে এলো, তখন দাম অটোমেটিক্যালি বেশি। সারা রাত গাড়ি পাওয়া যায়, কোনো অসুবিধে নেই, সারা রাত সারাদিন গাড়ি পাবে। আর বালতাল যদি তোমরা যেতে চাও, তোমরা ওখান থেকে আসতে পারো শ্রীনগর। শ্রীনগরের রেট আমাদের যেমন নিল, একদম ইনোভা গাড়ির লাস্ট সিটে নিল 1200 টাকা, আগের সিটগুলো 1300 টাকা। এটা যদি আর্টিগা হতো তাহলে মোটামুটি 1000 টাকা মতো নিত। আর ইনফ্যাক্ট রিজার্ভেশনের যদি কথা বলি, আর্টিগা গাড়ির রিজার্ভেশন 7 জনের জন্য 7000 টাকা নিয়েছে। ইন জেনারেল যদি বলো, আর্টিগা গাড়ি ওই 6 থেকে 7, 7500 মতো থাকে। আর ইনোভা গাড়ি যদি বলো, মোটামুটি 8 থেকে 10,000 টাকার মধ্যে থাকে। বড় গাড়ি ইন জেনারেল অ্যাভেলেবেল হয়। এছাড়া সুইফট বা ছোটো গাড়ি থাকে না তা না, কিন্তু বড় গাড়ি বেশি থাকে। জম্মু তাওয়ি স্টেশন থেকে বেরিয়েই উল্টো দিকে দেখতে পারবে পার্কিংয়েরই ডান হাতে কাউন্টার রয়েছে, ইউনিয়ন রয়েছে ওদের, একজন ওটাকে কোঅর্ডিনেট করে। তোমরা শেয়ারে যেতে চাইলে শেয়ারে, তোমরা যদি রিজার্ভে যেতে চাও রিজার্ভ করে যেতে পারবে।
এবার এখানে তোমাদেরকে বলি আমার মতে কেন তোমাদের শেয়ারে বা রিজার্ভে যাওয়া উচিত না। প্রথমত এই বছর বিভিন্ন সিকিউরিটি রিজনসের জন্য সাইনবোর্ড বলতে পারো বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বলা হচ্ছে যাতে সোলো ট্রাভেল না করা হয়, বা নিজেরা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি বা বন্দে ভারতে বা লোকাল ট্রেনে, লোকাল বাসে যাতে যাতায়াত না করে ফর সেফটি। সেক্ষেত্রে আমিও ভেবেছিলাম কনভয়েতে আসবো, কিন্তু কনভয়েতে গেলে আমি যা জানলাম আমাকে জম্মুতে থেকে RFID কার্ড বার করে ভগবতীনগর থেকে বাসের টিকিট কেটে তারপর আমাকে পরের দিন মানে 3 জুলাই আমাকে ওখান থেকে কনভয় ধরে বালতাল পৌঁছতে হতো। আমার যেহেতু 4 তারিখ বালতাল থেকে যাওয়ার আছে। শ্রীনগরে অবধি যদি চলে আসি আজকে, তাহলে বেশ কিছুটা এগিয়ে যাবো, একটু রেস্ট পাবো, একটা ভিডিও পারলে এডিট করে দেবো, আর এই আপডেটগুলো যেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা করতে পারবো। কালকে আমার হাতে টাইম থাকবে, একটু বেলা করে হয়তো বেরিয়ে চলে যাবো সোজা বালতাল হয়ে ডোমেল। পরশুদিন ডোমেল থেকে একবারে চেক করিয়ে হাঁটা শুরু করব। আমি যেটা দেখলাম এখানে কনভয়ের টাইম বলা হচ্ছে ভোর 4টের সময় বালতালের উদ্দেশ্যে বেরোবে আর ভোর 5টার সময় পেহেলগাঁও উদ্দেশ্যে বেরোবে। আর আমি যে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্প অ্যাপ্রক্সিমেটলি 11-12 কিলোমিটার হবে। আমাদের প্রথম যে বালতালের কনভয়টা যায় সেটা গেছিলো অ্যাপ্রক্সিমেটলি 6টা থেকে 6:30টার মধ্যে, আর পেহেলগাঁওয়ের কনভয় গেছিলো মোটামুটি 6:45 থেকে 7:15-র মধ্যে। তার আধ ঘন্টা পরে পুরো ট্রাফিক ছাড়া হয়েছে, মানে কনভয় বেরিয়ে যাওয়ার পরে আধ ঘন্টার গ্যাপ দেওয়া হয়েছিল। আর ইনফ্যাক্ট ওখানে এত পরিমাণে আর্মি পার্সোনেল রয়েছে, JNKর পুলিশ রয়েছে, ওখানে ভিডিও করার তো কোনো প্রশ্নই আসে না। তোমাদেরকে যে দেখাবো যে কনভয় কীরকম হয়, তবে হ্যাঁ বলতে পারো সামনে আর্মির গাড়ি, পেছনে আর্মির গাড়ি, মধ্যেখানে আর্মির গাড়ি, বাস, গাড়ি। তোমরা চাইলে যদি নিজের গাড়ি নিয়ে আসো ভগবতীনগরে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে সেই গাড়িরও তোমরা মানে পারমিশন বার করতে পারো যাতে কনভয়ের মধ্যে যেতে পারো। একজনকে দেখেছি বাইক নিয়ে এসছেন, ওনারা ওই কনভয়ের সাথে গেছেন। সেক্ষেত্রে হয়তো 1 দিন বা 2 দিন তোমাদেরকে কনভয়ের জন্য বা ওই পারমিশন পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। এবার আমাদের বলা হয়েছিল 12:30 থেকে 1টার মধ্যে যদি আমরা জম্মু থেকে বেরিয়ে যাই মানে স্টেশন চত্বর থেকে, তাহলে আমাদেরকে কনভয়ের এই টাইমিংয়ে এফেক্টেড হতে হবে না। এবার আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই 1:05, 12:56 এরকম হবে। আমরা যখন ঘুরে চেকপোস্টে পৌঁছলাম তখন বাজে সম্ভবত 1:15-20। আমাদেরকে অ্যালাউ করেনি। ড্রাইভার দাদা ঘুরিয়ে অন্য একটা রুট দিয়ে গেছিলেন, ওখানে আবার চেকপোস্টে আমাদেরকে আটকে দিয়েছেন। তখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 2:02-2:15 হবে। আমরা মোটামুটি ওই টাইম থেকে সকাল 8টা অবধি ওই একই জায়গায় দাঁড়িয়ে কখনো গাড়িতে বসছি, কখনো পাশে চায়ের দোকান খোলা সেখানে চা খাচ্ছি, বসে ঝিমোচ্ছি, পুরো এই সিচুয়েশান। আর ইনফ্যাক্ট সেই সময় থেকেই ওখানে আর্মি পার্সোনেল বা পুলিশ ভর্তি, সেজন্য আমি সেইখানেও তোমাদেরকে খুব একটা বেশি ফুটেজ দেখাতে আমি চেষ্টাও করিনি সত্যি কথা বলতে। কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় ন্যাশনাল সিকিউরিটি বা এই যে যাত্রীরা আমরা যাচ্ছি তাদের সিকিউরিটি আমার কাছে বেশি আগে, সেজন্য আমি দেখাইনি। যখন আমাদের যাত্রা শুরু হলো আলটিমেটলি কনভয় বেরিয়ে যাওয়ার মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট পরে আমাদের গাড়ি ছাড়লো। বেশ কিছুটা দূর যাওয়ার পর কিন্তু আমাদেরকে ট্রাফিক বারবার ধরে আটকে দেওয়া হচ্ছিল। আমাদের আর কনভয়ের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে তখন ট্রাফিক আটকে দিয়ে কনভয়কে আরও কিছুটা এগিয়ে দেওয়া হলো, তারপরে আবার আমাদের গাড়ি ছাড়া হলো। এরকম করে মোটামুটি 3-4 বার হয়েছে। তারপরে একটা ব্যারিকেডে আমার খুব ভয় লেগেছে। তার কারণটা হচ্ছে ব্যারিকেড অনেক জায়গাতেই আছে, চেকপোস্টও বেশ কয়েকটা আছে। ব্যারিকেডে মধ্যে দিয়ে আমরা জাস্ট মানে আর কি পাস থ্রু করছিলাম, কেউ আমাদেরকে আটকাচ্ছিল না, ধরছিল না, কিছু হচ্ছিল না। সেখানে হঠাৎ করে আমাদের বলা হয় তোমরা ইউটার্ন করে বেরিয়ে যাও। ওখানে নাকি একমাত্র লোকাল লোকেদের অ্যালাউ, মানে যারা এখানে রেসিডেন্ট, যারা ট্যুরিস্ট, যারা যাত্রী কনভয়ের সাথে আসছে না তাদের অ্যালাউ নেই। আমরা জিজ্ঞাসা করছি যে কেন অ্যালাউ নেই, কখন অ্যালাউ হবে, আমরা কখন আসতে পারবো, আদৌ কি আমরা আসতে পারবো না আমাদেরকে জম্মু ফেরত চলে যেতে হবে, কেউ কিচ্ছু বলছে না। আমাদেরকে জোর করে ইউটার্ন করে দেওয়া হলো। তারপরে বেশ কিছুক্ষণ দিশাহীনভাবে আমরা বেশ কিছুটা এগিয়ে গেলাম, কারণ ওখানে দাঁড়াতে দিচ্ছিল না কোথাও। তখন একজন আর্মি অফিসারকে জিজ্ঞাসা করাতে উনি বললেন 1-1.5 কিলোমিটার পর থেকে ইউটার্ন মেরে এসো, তাহলে অ্যালাউ হতে পারো। কারণ কি জানি না, হয়তো কোনো সেফটি রিজনস হতে পারে। আমরা ইউটার্ন করে এলাম, তখন আর আমাদের কেউ ধরেনি। তারপর আমরা সোজা চলে এলাম পান্তুচকে। তারপরে পান্তুচক থেকে আমরা RFID কার্ড করিয়ে আমরা এসে পৌঁছলাম এই শ্রীনগর ডাল লেকের পেছন দিকে। এটা ডাল লেক রোড কোনো একটা জায়গার নাম, আর আমি যে হোটেলে আছি সেটা হচ্ছে আল হামজা। এবার লাস্টে তোমাদেরকে দুটো জিনিস বলি, একটা হচ্ছে রোড কন্ডিশনস, একটা হচ্ছে তোমাদের গাড়ি কোথায় কোথায় দাঁড়াবে যদি শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে আসো। রোড কন্ডিশন যদি বলি, মাখুন, মানে জম্মু থেকে শ্রীনগর 99.9% রাস্তা মাখুনের মতো ভালো। গাড়ি বলতে পারো 50-60 পাহাড়ি রাস্তায় ছুটছে, এটা আমি অ্যাভারেজ বলছি। কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে, ওটা হয়ে গেলে পুরো 100% রাস্তা মাখন হয়ে যাবে। এবার তোমাদেরকে যদি ট্রাফিক বলি,
কনভয়ের জন্য যে ট্রাফিকগুলো হচ্ছে সেটা তো রয়েছে, এছাড়া অল্প বিস্তর ট্রাফিক রয়েছে, যে আমরা খুব বেশি ট্রাফিক পেয়েছি তা নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখা দরকার, আমি দুদিন আগেকার আনন্দবাজারের খবর বলছি, টোটাল 2.5 লাখ রেজিস্ট্রেশন এবারে হয়েছিল, অনেক কম। কারণ এই যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল 22শে এপ্রিল, অনেক দুর্বিষহ ব্যাপার, আর অনেকে ভয় পেয়ে এই যাত্রা ক্যান্সেল করেছে। সাইনবোর্ড থেকে একটা অপশান করা হয় যে যারা যারা যাবেন বলে ঠিক করেছেন, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা অ্যাকসেপ্ট করুন বা কনফার্ম করুন। সেই সংখ্যাটা হয়েছে 85,000। হয়তো অনেকে আছে এই নিউজটা পাননি, অনেকে আছে কনফার্ম করার পরেও আসবেন না, সেই জন্য তুলনামূলক এবারে ট্রাফিক কম, সেই জন্য সবাই বলছে তুলনামূলকভাবে গাড়ি বেশি অ্যাভেলেবেল, সব কিছু মোটামুটি ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন পান্থচক থেকে RFID কার্ড নিলাম তখন কিন্তু খুব বেশি লাইন হয়নি, আমাদের টোটাল ওই টাইম লেগেছিল বলতে পারো 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়ে RFID কার্ড নিয়ে আবার বাইরে চলে এসেছে। এবার লাস্টে বলি ব্রেক। তোমরা যখন গাড়ি করে আসবে, মেনলি শেয়ার গাড়ি করে, তখন তোমাদের গাড়ি যদি টাইম মতো বেরিয়ে যায় তাহলে সকালে ব্রেকফাস্টের জন্য একটা জায়গা দাঁড়াবে, আর যদি লাঞ্চের আগে না পৌঁছয় তাহলে লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়াতে পারে। প্রেফারেবলি ওরা উধামপুর ক্রস করার পরে ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়, আর বানিহাল ক্রস করার পর ওরা মোটামুটি চায়ের জন্য বা যদি লাঞ্চ খেতে চাও ওখানে দাঁড়ায়। তোমরা চাইলে ব্রেকটা কোনো দোকানে না নিয়ে, যেমন আমাদের একটা দোকানে দাঁড় করেছিল, আমি ওখানে খেলাম হচ্ছে রাজমা চাওয়েল, 120 টাকা দাম। খাবারের নো ডাউট টেস্ট খুব ভালো ছিল, একদম সাদামাটা খাবার। কিন্তু তোমরা যদি চাও তোমরা ভান্ডারাতেও খেতে পারো। ভান্ডারাটা বলতে পারো রামবানের কিছুটা আগে থেকে শুরু হয়, এক্স্যাক্টলি আমি ওই জায়গার নামটা জানি না, পরপর ভান্ডারা পাবে। মোটামুটি ধরে নাও 300-400 মিটার ভান্ডারা, তারপর বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা কি দুটো ভান্ডারা। তোমরা চাইলে ওখানে গিয়ে খাবার খেতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমরা যদি একটুখানি বাজেটে পুরো যাত্রাটা করতে চাও তাহলে আমার মনে হয় এটা বেটার অপশান। তোমাদের যে ড্রাইভার শেয়ার গাড়িতে নিয়ে যাচ্ছে বা রিজার্ভ গাড়িতে নিয়ে যাচ্ছে, তোমরা তাদের বলতে পারো তারা ভান্ডারাতে দাঁড়াবে। তো এটা হচ্ছে আমার প্রথম দিনের অভিজ্ঞতা, খুব ভালো নো ডাউট। কিন্তু হ্যাঁ, ওই 2:30 থেকে 8টা অবধি কনভয়ের জন্য অপেক্ষা করা একটা জায়গায়, ওটা ছিল প্যাথেটিক। তখন একটা সময় আমার মনে হয়েছিল আমি যদি ওখানে ডরমিটারি নিয়ে একটা থেকে যেতাম বা একটা রুম নিয়ে জম্মু স্টেশনের কাছে থেকে যেতাম বা ভগবতীর নগরের কাছে থেকে যেতাম তাহলে বেটার হতো। তারপরে আমার ভোরবেলা 4টের সময় RFID কাউন্টার খুলতো স্টেশনের পাশে, লাইন দিয়ে হয়তো 5টায় পেতাম, তারপরে 6টা, 6:30 বা 7টার সময় শেয়ার গাড়ি ধরে বেরিয়ে গেলে একই টাইমে অলমোস্ট পৌঁছতাম। কিন্তু যেটা হয়ে গেছে, আমি তোমাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারছি। আমি চেষ্টা করলাম সব ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। অবশ্যই আগামী দিনেও তোমাদের সাথে বাকি যত রকমের ইনফরমেশান আমি কালেক্ট করতে পারি সেগুলো শেয়ার করতে থাকবো। চলো তাহলে এবার বাইরে গিয়ে কিছু একটা খাবো, তারপরে এই ভিডিওটা এডিট করে চেষ্টা করব আজকে অথবা কালকে লাইভ করার। এর পরের যে ভিডিওগুলো আছে সেখান থেকে তোমরা এই পুরো সিরিজটা দেখতে পারবে। আপাতত চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।